পর্যায়ে একজন অতিথিকে আমাদের সাথে যুক্ত করতে চাই, এই জন্যই যুক্ত করতে চাই কারণ বিশ্ব যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকের দিনে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনায় থাকবে, গতকাল রাত থেকে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তা আমি দর্শকদের জন্য আরেকটু সহজ করে উপস্থাপন যোগ্য করে বুঝিয়ে দিতে চাই। এবং এই জন্য আমরা আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি কলামিস্ট ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমনকে। ইমন, নিশ্চয়ই আপনি আমাদের শুনতে পাচ্ছেন। শুভ সকাল। আমি জানি না কতখানি প্রাসঙ্গিক শুভ সকালের শুভেচ্ছা এটি, তবে আপনার কাছে যেতে চাই, যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আপনার কাজ এবং এই বিষয়ে আপনি লেখেনও। 1990 সালের 3রা জানুয়ারির কথা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, যেদিন পানামা একটি স্বাধীন দেশ, তার প্রেসিডেন্ট, তাই না মিমি, যিনি অ্যাবডাক্টেড না, যাকে এরকম গ্রেফতার করা হলো, পানামার নেতা ম্যানুয়েল আন্তোনিকে গ্রেফতার করা, এবং তার একটা পুনরাবৃত্তি আমরা দেখলাম আজ প্রায় 36 বছর পরে এসে 2026-এর 3রা জানুয়ারি, যেখানে ভেনেজুয়েলার একদম কর্তা ব্যক্তি যিনি, তাকে তুলে নিয়ে যাওয়া হলো সস্ত্রীক। কিভাবে পুরো বিষয়টিকে মূল্যায়ন করবেন সামগ্রিক বাস্তবতায়? ধন্যবাদ যমুনা টেলিভিশনের সকালের বাংলাদেশের প্রোগ্রামকে। আসলে আমাদের 2026 সালটা আমরা মনে করেছি যুদ্ধ বিগ্রহ ছাড়া আমরা একটা সুন্দর বিশ্ব তৈরি করতে পারবো, কিন্তু হলো বিপরীত। 2026-এর শুরুতেই আমরা ভয়াবহ মানে যুদ্ধের সম্মুখীন হলাম, যেখানে ভেনেজুয়েলাতে একটা বড় ধরনের ট্র্যাজেডি ঘটে গেল। মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ওখানে হামলা চালানো হলো নৌবন্দর, বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিগুলোতে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের সিগন্যাল। দ্যাট মিনস ভেনেজুয়েলার এই ইস্যু শুধু মানে ভেনেজুয়েলার মধ্যে আবদ্ধ না, এটা কিন্তু আমাদেরকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, হ্যাঁ, সার্বিকভাবে। তো যেখানে আমরা মানে ভয়াবহ বিশ্ব রাজনীতির যে ভয়াবহতা, হ্যাঁ, ওই ভয়াবহতা কিন্তু একটা আমাদেরকে নতুন একটা মোড়ে নিয়ে যাচ্ছে, নতুন একটা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পার্টিকুলারলি এখানে রাশিয়া এবং চায়নার যে বিস্তারটা, হ্যাঁ, ওইটাও কিন্তু এখানে প্রাসঙ্গিকভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশেষ করে আমাদের এই যে এখন ভেনেজুয়েলাতে যেটা হচ্ছে, এটা কিন্তু কন্টেম্পোরারি সাউথ এশিয়ার অনেকগুলো কান্ট্রিতে হলো। হ্যাঁ, ভেনেজুয়েলার মাদুরোকে নিয়ে তাকে স্ত্রী সহ তুলে নিয়ে গিয়ে হলো, ওখানে একটা অস্ত্র তৈরি করা হলো, অপোনেন্টদেরকে একটা ওখানে বিশাল একটা উত্তেজনার মধ্যে রাখা হলো। এবং ইতোমধ্যে আমরা সর্বশেষ সংবাদে যেটা জেনেছি যে ওখানে নোবেল লরিয়েট 2025 সালে যে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, ও মারিয়াকে ওখানে কি ওই যে স্টেট পার্সন হিসাবে নিয়োগ দেওয়া হলো। হ্যাঁ, সবগুলো বিষয় কিন্তু একটা ইন্টার রিলেটেড। এখন এই যে ইউএস টোটালি কিন্তু একটা মানে বড় ধরনের একটা ডিলেমার মধ্যে আছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, যেখানে তারা প্রতিনিয়ত তাদের অপোনেন্ট যারা, পার্টিকুলারলি চায়না কিন্তু তাদের জন্য এখন বড় ধরনের একটা হুমকির কারণ। হ্যাঁ, আর এই চায়না দিক থেকে পাশাপাশি রাশিয়া তো আগে থেকেই। আর যখনই তারা মনে করেন যে এখানে কিন্তু তারা যে ভেনেজুয়েলাতে তারা যখন হামলা করেছে, হামলার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার টুইটারে বার্তা জানিয়েছে যে তারা তেল ও খনিজ সম্পদ দখলে নেওয়ার উদ্দেশ্যে, হ্যাঁ, তেল ও খনিজ সম্পদ দখলে নেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। এবং সেটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি, এবং এই যে ভেনেজুয়েলার গভর্নমেন্ট স্টেটমেন্ট থেকে আমরা একই জিনিস পেয়েছি। এখন এই বিষয়গুলো আসলে কি এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্য কথা বলা, নাকি ক্ষমতা মানে ঘটনার বাস্তবতায় ইতস্ততায় মুখ ফসকে বেরিয়ে যাওয়ার সত্য, এটা আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো। তবে একটা বিরতির সময় আমাদের হয়েছে, ছোট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা খুঁজবো। দর্শক দেখতে থাকুন সকালের বাংলাদেশ, ফিরছি আবার আলোচনায়। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম। আছি নাদির আঞ্জুম, মিমি, জুলেস জুবাইর আছে আমাদের সাথে, কলামিস্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমন আছেন আমাদের সাথে। ইমন, একটা প্রশ্ন বিরতিতে যাওয়ার আগে ছিল যে খুব তাড়াতাড়ি করে লিখতে যে কি আসলে তিনি বুক ফসকে সত্যটা লিখে ফেললেন কিনা, যে আমরা তেলের জন্য এবং খনিজ সম্পদ নিয়ন্ত্রণের জন্যই আসলে ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়েছি। কি মনে হয় আপনার? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে মুখ ফসকে সত্যটা বলে ফেলা। হ্যাঁ, যে আমরা তেল ও খনিজ সম্পদ দখলে নেওয়ার জন্যই কিন্তু ভেনেজুয়েলাকে আক্রমণ করেছি। হ্যাঁ, আপনি আরো লক্ষ্য করে থাকবেন দীর্ঘদিন লাস্ট কাপল অফ মান্থস, কয়েক মাস ধরে ইউএস ইন্টেলিজেন্স সমস্ত ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলা, নৌ বিমানবন্দর, ওই জায়গাগুলোতে তারা কিন্তু মানে তাদের বিশেষ মহড়া চালিয়ে আসছিল। এটা কিন্তু একটা সিগন্যাল ছিল ভেনেজুয়েলার জন্য, যদিও ভেনেজুয়েলা কিছু করার ছিল না সেক্ষেত্রে। ইমন, চাইলেই কি এরকম করা যায় যে আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ঠিক
তার ভূখণ্ডে যে তার একদম রাষ্ট্রপ্রধান যিনি আছেন তাকে এরকম সস্ত্রীক তুলে নিয়ে আসা যায়? এরকম চমৎকার আধুনিক বিশ্বে আমরা বসবাস করছি, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করে? এটা কি জায়েজ? এবং এটা কি আরেকটি হয়? না, এটা তো জায়েজ না জায়েজের ব্যাপার তো তাদের কাছে কিছুই না। এই স্বাধীন একটা সার্বভৌমত্ব রাষ্ট্র থেকে আপনি একজন প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে আসবেন, এটা আসলে কোনো সংবিধানে নাই, কোনো জায়গায় নাই, আন্তর্জাতিক কোনো আইনের মধ্যে পড়ে। কিন্তু ওই যে মাইট ইজ রাইট, ইউএস এর এখন পাওয়ার আছে, আমরা যে একটা মাইট ইজ রাইট জানি, ও মাইট ইজ রাইট তারা প্রয়োগ করে আসে সব দিকে। তারা যে আপনি ভেনেজুয়েলা ইস্যু ছাড়াও আপনি যদি সাম্প্রতিক কালে কয়েক সপ্তাহ আগের দিক তাকান, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার টুইটার করে ভেরিফাইড পেজ থেকে বলেছেন যে আমরা ডেনমার্কে দখল করে নেব। হ্যাঁ, ডেনমার্কে আমরা দখল করে নেব। যে ডেনমার্ক তো হচ্ছে যে দ্বীপটা, হ্যাঁ, ডেনমার্কের যে গ্রিনল্যান্ড দ্বীপ, ওই গ্রিনল্যান্ড দ্বীপটা আমরা দখল করে নেব। সম্ভবত হ্যাঁ, আইসল্যান্ডের এখন কথা ওখানেও বলেছিলেন ইমন, যদি আমরা ভুল না করি। আইসল্যান্ড গ্রিনল্যান্ড ওই প্রান্তটা দখল করে নিবে এমন একটা বোধহয় টুইট তিনি করেছিলেন। এক্স্যাক্টলি ডেনমার্কের যে স্বায়ত্তশাসিত যে অঞ্চল দ্বীপটা, ওই দ্বীপটা ডোনাল্ড ট্রাম্প দখল করার হুমকি দিয়েছেন। হ্যাঁ, এখানেও কিন্তু উনি একই তত্ত্ব এবং একই শর্ত প্রয়োগ করেন, সেটা হচ্ছে তার কৌশলগত গুরুত্ব এবং খনিজ সম্পদ। দেখেন, মানে ভেনেজুয়েলা যেটা করলো ওখানেও সেটা তার করার জন্য সে আগে থেকে কি হুমকি দিয়ে আসছে। হ্যাঁ, ওখানেও কিন্তু একই ধরনের সে বললো যে এটা আমাদের কৌশলগত গুরুত্বের জন্য প্রয়োজন, জিওপলিটিক্যাল লেন্স থেকে প্রয়োজন, আর একটা প্রয়োজন হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস, খনিজ সম্পদ। দেখেন, একই কাণ্ড। অর্থাৎ সে মানে সুপ্রিম পাওয়ারটা যে সব দিকে প্রয়োগ করে আসছে। এভাবেই তো একটা বিশ্ব ব্যবস্থা চলতে থাকে। তাহলে মনে করেন যে কালকে যদি বলে যে আমরা বে অফ বেঙ্গল দখল করবো বাংলাদেশে, তখন আমরা কি করবো? এটা কিন্তু ইমরান আসলে কি signal। আমাদের কিছু করার আছে কিনা? কারণ আমরা আর্লি 2000 এ ইরাককে ইনভেড হতে দেখেছিলাম, এরপরে কিন্তু ধারাবাহিক পরিক্রমা আমাদের কম বেশি সবার জানা। এই একটা জায়গায় চীনের কথা একটু প্রশংসার সাথে বলতেই হয়, অনেক লম্বা সময় ধরে তারা নীরবে সেখানে বৈরিতা তৈরি হয়, সেখানেই লোনের উপহার নিয়ে তারা পৌঁছে যান না, একটা অন্যরকম সম্পর্ক তৈরি করতে চান। আপনার কি মনে হয় সামগ্রিকভাবে এই সংকটে চীন তার মতো করে কি বার্তা দিবে বা কি বার্তা দেওয়ার চেষ্টা করছে? না, এটা কিন্তু আপনি যে প্রসঙ্গের কথা বলেছেন, এটা কিন্তু তাদের একটা কৌশল, মানে ঢোকার একটা জায়গায়, হ্যাঁ, একটা জায়গায় ইন হওয়ার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৌশল। তারা কিন্তু প্রথমে আস্তে আস্তে ওই যে ওই বিষয়গুলোর মধ্য দিয়ে আপনি যে যে প্রসঙ্গটা এনেছেন, লোন ইস্যু, তারপর এখানে মনে করেন যে জঙ্গি নাটক সাজাবে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, টেরোরিজম সাজাবে, তারপর হচ্ছে যে তারপর অর্থনৈতিকভাবে আপনাকে প্যারালাইজ করে দিয়ে তার কাছ থেকে আপনি ঋণ নিবেন, ধার নিবেন। এই বিষয়গুলো কিন্তু তাদের মানে একটা কৌশল, যে ওই জায়গাগুলো তাদের লোকেটেড যে জায়গাগুলো তারা আগে থেকে প্ল্যান করছে যে ওখানে রিসোর্স আছে তারা দখল করবে, ওগুলো কিন্তু তারা ওভাবেই করে থাকে। কিন্তু এখন দেখেন, আমি ভেনেজুয়েলা তো গেল, ডেনমার্কের গ্রিনল্যান্ডও তারা মানে কাউন্টের মধ্যে রেখেছেন, হাতের মধ্যে রেখেছেন। হ্যাঁ, এটা আরেকটা কিন্তু এই দুইটা ব্যাপারের সঙ্গে যদি আপনি প্যারালাইজ করেন, আপনি টেনে আনলেন যে ইরাক ইস্যু, হ্যাঁ, আফগানিস্তান ইস্যু, এগুলো কিন্তু একটা মানে করে আপনি যদি এগুলার কোর অংশটা দেখেন, সবগুলো কিন্তু ঘটনা একটা সাথে কোরিলেটেড, মানে সবগুলো ঘটনারই মূল প্রেক্ষাপটটা কিন্তু ঘুরে ফিরে একই আসে। কিন্তু আমি যে বিষয়ে কনসার্ন অ্যাজ এন অ্যানালিস্ট, অ্যাজ এ জিওপলিটিক্যাল অ্যানালিস্ট, সে জায়গা থেকে আমি যদি বলি যে ভেনেজুয়েলা ইস্যু গেল রিসেন্ট, তারপর হচ্ছে যে ডেনমার্কের গ্রিনল্যান্ডকে তারা আপকামিং ইস্যুর মধ্যে রাখছে। এবং আমি যেটা মনে করছি যে বাংলাদেশের এই ব্যাপারে খুবই কনসার্ন হওয়া যে সাউথ এশিয়া, তাদের কিন্তু নেক্সট টার্গেটটা হতে পারে সাউথ এশিয়ার দিকে। কারণ সাউথ এশিয়া তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, পার্টিকুলারলি আমাদের বে অফ বেঙ্গল। হ্যাঁ, বে অফ বেঙ্গল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, তাদের যে রাইভাল, তাদের যে অপোনেন্ট, বিশেষ করে চায়না এখন কিন্তু রাইজিং ইনফ্লুয়েন্স, রাইজিং পাওয়ার তাদের জন্য বড় হুমকি। তারপর হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে যে এখন আবার রাইজিং স্টার ইন্ডিয়া। এই যে তিনটা বৃহৎ শক্তিকে তারা যদি কবজায় রাখতে চায়, তারা যদি কাউন্টার করতে চায়, তাদের জন্য আমাদের কিন্তু পার্টিকুলারলি বে অফ বেঙ্গলটা তাদের জন্য জরুরি। একদম হ্যাঁ, একদম। আবার আরেকটা ইমরান, ব্যাপার হচ্ছে, আপনি তো জি, আলোচনা করছিলেন, একটু গতকালকের ঘটনা তুলে যদি আবারও বলি যে গতকালকে এই যে সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটা দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিল, সেটাকে কিডন্যাপিং বলা যায় না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের বিভাগে, নাকি হচ্ছে কোনোভাবে ডিসঅ্যাপিয়ারিং আমরা ধরে নেব, বা এটা হিউম্যান অ্যাগেইনস্ট ক্রাইম কি এটা সেই হিসেবেও গণ্য করা যায় কিনা, যদি একটু আপনি এক্স্যাক্টলি, মূলত আমাদের প্রশ্ন হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কিনা, মিমি যেটা জানতে চাইছেন। দুঃখিত, ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি এটা কি এভাবে বলা যায় কিনা? এক্স্যাক্টলি, এটা তো টোটালি হিউম্যান রাইটস ভায়োলেশন, টোটালি হিউম্যান মানবাধিকার লঙ্ঘন। হ্যাঁ, এবং ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ওটাও বলতে পারবেন। হ্যাঁ, এখানে কোনো
বিশ্বের কোন সংবিধানে, তাও ইউএন চার্টার থেকে শুরু করে আপনি হিউম্যান রাইটস এর কোন জায়গায় কিন্তু এই ধরনের কোন নিয়ম নেই। আপনি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবেন, হ্যাঁ, সার্বভৌমত্বে ঢুকে হামলা করবেন, এবং হামলাটা আপনি ওই যে বসে অবজার্ভ করবেন, দেখবেন, এবং সেটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে উল্লাসের সঙ্গে পোস্ট দিবেন। সেটা তো কোনো জায়গায় আসলে নিয়ম নাই, কোনো জায়গায় কোনো আইন নাই, সব ধরনের আইনের লঙ্ঘন সেটা টোটালি। ইমরান ইমন, এই একটা জায়গায় আসলে আপনার কথার ধারাবাহিকতায় আসতেই হয়। পরবর্তী লক্ষ্য আপনি বলছিলেন বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের তীরবর্তী যে রাষ্ট্রগুলো আছে, এখানে ইমার্জিং পাওয়ার হিসাবে আপনি বেশ কিছু নাম এখানে এনেছেন। আমরা জানি সরাসরি আন্তর্জাতিক অর্থনীতি বলি বা ক্ষমতার সক্ষমতা বলি, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল প্রসঙ্গেও যদি বলি, চীনকে এই মুহূর্তে হুমকি হিসাবে দেখলেও শুল্ক এবং সম্পূরক শুল্কের মানে বাক্যবান আমরা দেখেছি, এবং তার পরবর্তীতে ফলশ্রুতিতে সমাধানও কিভাবে হয়েছে আমরা দেখেছি। নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে চীন যুক্তরাষ্ট্রের সহসা কোনো সরাসরি সংকটের সুযোগ নেই। এই একটা জায়গায় অন্যান্য ইমার্জিং যে রাষ্ট্রগুলোর কথা বললেন, এই সামগ্রিক ঘটনা অন্য কার জন্য ঝিকে মেরে বকে শেখানোর মতো একটা লেসন ছিল বলে প্রাসঙ্গিকভাবে আপনার মনে হয়? কার জন্য এটা একটা বিশাল বড় থ্রেট হয়ে দাঁড়ালো? একদম। এই ঘটনাটা, হ্যাঁ, আপনি যদি চায়নার প্রসঙ্গ বাদ দেন, এটা হচ্ছে যে আমার ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি। কারণ হচ্ছে ভেনেজুয়েলাকে ক্রস করে এদিকে আসতে হবে। আর ধরেন ইন্ডিয়া, এরপর যদি ইন্ডিয়াকে আপনি দেখেন চায়নাকে বাদ দিয়ে, এটা কিন্তু ইন্ডিয়াকে যখন দেখবেন তখন বাংলাদেশ কিন্তু টোটাল হচ্ছে যে কি মোস্ট রিলেভেন্ট হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ জিওগ্রাফিক্যালি অ্যান্ড জিওপলিটিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত, এমন একটা লোকেশনে অবস্থিত, ওখানে হচ্ছে যে আপনি যদি মনে করেন যে যে ইউএস, আমরা যদি মনে করি যে সাপোজ যে ইউ যদি ওইদিকে হামলার ভেনেজুয়েলার মতো আমরা অ্যাটেম্প করে ভারতের দিকে, তখন কিন্তু আমি হচ্ছে বাফার রাষ্ট্র হয়ে যায়, আমি মানে বাংলাদেশটা বাফার রাষ্ট্র হয়ে যায় তখন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ। আর এই যে আমাদের বে অফ বেঙ্গলের ম্যাজরিটিটা বাফার রাষ্ট্রের কথা বলছিলেন, আমরা কি, আপনি বাফার রাষ্ট্রের কথা বলছিলেন, আমাদের উপর কি এরকম একটা প্রক্সি ওয়ার চাপিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়, বা এই শঙ্কায় কি আমরা ভুগি কিনা? এক্স্যাক্টলি, হ্যাঁ, আমাদের উপরই এই ধরনের একটা, মানে এই ধরনের যদি ঘটনা ঘটে, আমরা কিন্তু সবার আগে ক্ষতির সম্মুখীন, মানে আমরা মানে বাংলাদেশ, কারণ আমাদের উপর একদম প্রক্সি ওয়ার চাপিয়ে দেওয়ার একটা আশঙ্কা থাকে এবং তৈরি হয়, এবং আলটিমেট ওটা যদি হয় কিন্তু সবার আগে কিন্তু আমাদের উপর দিয়ে খড়গটা, আমাদের উপর দিয়ে বিপদটা আসবে কিন্তু। না, আসলে এক্ষেত্রে আমি আন্তর্জাতিক সম্পর্কটা কিভাবে মোল্ড হতে পারে, শেপ হতে পারে তাই চিন্তা করছি। কারণ এই একটা জায়গায় ভারতের জন্য বিষয়টা অনেক বড় চাপের হয়ে যাবে। এর আগে তার প্রতিবেশীদের সাথে তার যে সংকটাপন্ন সম্পর্ক এবং তার যেই টানাপোড়েন সম্পর্কে, তাতে করে টু ফ্রন্টে তার একটু বাড়তি মনোযোগ দেওয়ার দরকার ছিল। এখন যেহেতু বাংলাদেশের সাথেও বেশ কিছুদিন ধরে আমরা সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, সাধারণ মানুষের সাথে জনবিচ্ছিন্ন হতে দেখছি ভারতের সম্পর্ককে, থ্রি ফ্রন্টে ভারতের জন্য একটা বিশাল চাপ তৈরি হচ্ছে। এক্ষেত্রে ইউএন এর কোনো রোল প্লে করবার সুযোগ আছে কিনা এই একটা জায়গায়? হ্যাঁ, তাদের তো সবসময় রোল প্লে করার জায়গা থাকে, এবং তাদের রোল প্লে করার জন্য আসলে ওই অর্গানাইজেশনটার মানে আমাদের ওই যে উৎপত্তি বা ওইটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আসলে ইউএন অনেক ক্ষেত্রে প্যারালাইজ। আমরা যদি এই যে লাস্ট ইস্যুগুলো দেখি, লাস্ট ঘটনাগুলো দেখি, যেমন গাজা, ফিলিস্তিন, ওই জায়গাগুলো দেখে আসলে ইউএন টোটালি হচ্ছে প্যারালাইজড হয়ে আছে। তারা করার থাকলেও করতে পারছেন, বিষয়টা এমন। এখন এই ক্ষেত্রে ইউএন যদি অগ্রিম কোন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে এটাকে থামাতে পারে, এটা আসলে আমাদের সাউথ এশিয়ার জন্য, আমাদের সবার জন্যই একটা সুখবর, ভালো খবর হবে। কারণ আপকামিং ডেজ, আপকামিং ওয়ার্ল্ডে যা আসছে তা আমাদের জন্য আসলে কারোর জন্য শুভকর ব্যাপার বলে আমি মনে করি না। ইমরান, গতকালকের আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু মানে আমরা ওইটা নিয়ে আলোচনা করছিলাম, গতকালকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের যে স্ত্রীও তার সাথে ছিলেন, তিনি তো রাষ্ট্রীয় কোনো পদে নেই, সুতরাং তার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে যে সুরক্ষার পরিধি সেটা কেমন হতে পারে? এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় আইনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর বিচার হবে। এই পুরো বিষয়টিকে যদি আপনি একটু বুঝাতেন আমাদের, আমরাও বুঝতে চাই আসলে কিভাবে এটা সম্ভব। একটু সংক্ষেপে বোঝাবেন, আমাদের হাতে সময় যেহেতু কম। না, এই যে এটা আসলে তার তো, সে তো কোনোভাবে, তার স্ত্রী কোনোভাবেই পলিটিক্যালি ইনভলভ না। তাকে ওভাবে কিভাবে তারা কোন আইনে নিয়ে যাবে সেটা আসলে বলা যায় না। এখন আন্তর্জাতিক জায়গায় আন্তর্জাতিক ল যদি আমরা ওভাবে তুলে ধরি, ওভাবে আসলে এটা টোটালি হিউম্যান রাইটস এর একটা ভায়োলেশন, এবং তাকে তারা ওভাবে করার কোনো ধরনের নিয়ম আছে বলে আমার মনে হয় না ওই ক্ষেত্রে।